আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, গ্রুপে বলেন যে আজকের ক্লাসে জয়েন করে ফেলতে সবাইকে। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? আমার ইয়েস কথা ম্যাম। কি? থ্যাংক ইউ। একটু সবাইকে বলেন যে গ্রুপে সবাইকে বলেন যে ক্লাসে জয়েন করে ফেলতে গ্রুপে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কতদূর পর্যন্ত পড়েছিলাম আমাকে কেউ একটু কষ্ট করে বলবেন? লাস্ট ম্যাম ক্লাসে পর্যন্ত। সুমাইয়া শুনি নেই, আম সরি, আর একবার যদি একটু বলতেন কষ্ট ম্যাম করে। ইন্টেরিয়র গুডস পর্যন্ত পড়ানো হয়েছে। ঠিক আছে, মানে আমরা ডিমান্ড অলরেডি, মানে চেঞ্জ ইন পুরোপুরি ম্যাম ডিমান্ডের। 2টা না 3টা টপিক পড়ানো শেষ হয়েছিল ওই দিনকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা উইদিন 1 মিনিট ক্লাস শুরু করে ফেলবো। সবাই হচ্ছে কি লাস্ট ক্লাসে লেকচারটা একটু বের করেন, আমরা যেখানে করেছি লেকচারটা বের করেন এবং দেখেন যে আমরা ডিমান্ডে কতটুকু পড়েছিলাম। আজকে আর ছবিটা আমি আঁকবো না, তো ডিমান্ড কার্ভের যে ছবিটা ছিল ওই জায়গাটার অংশটা সবাই বের করেন। আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যে অংশটাতে ছিলাম, আহ আপনারা কি আমাদের যে রিসোর্স গুলো আছে এগুলো কি দেখতে পাচ্ছেন? রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করছি বা বইয়ের সাথে কানেক্টেড করতে পারছেন, যেটা আমাদের সিটি ছিল। সাইনও আপনারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন। ম্যাটেরিয়ালস গুলোকে আমরা সবাই পাচ্ছি বা ম্যাটেরিয়ালস গুলো কি মানে অসুবিধা হচ্ছে কি কোনো? আজকে একটু ফিডব্যাকটা শুনে নেই।
কেউ কোনো কথা বলবেন না? আচ্ছা, আফিফা বলেন, আপনি কি ম্যাটেরিয়ালস গুলো পেয়েছেন? হলো ম্যাম। মানে আমি যে ম্যাটেরিয়ালস গুলো দিই, টিম যেগুলো, জি ওগুলো ম্যাম। দেখতে পান? জি ম্যাম, ওগুলো সবকিছু দেখা যায়। আপনি তারপরে যে যেদিনকে আপলোড দিচ্ছেন ওই দিনকেই তো দেখা যায়। যে ম্যাটেরিয়ালস গুলো দেই বা ক্লাসে যে বইয়ের সাথে যে কানেক্ট, মানে বইয়ের থেকে যে পড়তে জি বলি, ম্যাম, যেটা বইয়ের এখান, সাথে সব রিলেট করাই থাকে। ঠিক আছে, তাহলে তো আমি আশা করছি যে আপনারা মোটামুটি জাস্ট আছে, আমরা যা যা পড়ছি আমরা কানেক্টেড করতে পারছি। আচ্ছা, আমরা জি যে ম্যাম। টপিকটাতে ছিলাম সেটা হচ্ছে কি শিফট ইন ডিমান্ড কার্ভ। আমি এই ছবিটা আজকে আঁকবো না। খেয়াল করে দেখেন যে আমরা ডিমান্ড কার্ভের শিফটিংটা এখানে দেখছিলাম, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যে লটা পড়েছিলাম, যে আমরা দেখেছিলাম যে যদি প্রাইস কনস্ট্যান্ট থাকে, সরি, যদি আদার্স বিষয়গুলো কনস্ট্যান্ট থাকে, ইন দ্যাট কেসেস দাম বাড়লে উই ডিমান্ড লেস, এন্ড যখন দাম কমে তখন উই ডিমান্ড মোর। এরকম একটা হচ্ছে কি আমরা ল পড়েছিলাম। তো ওইখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম যে শুধু দামের সাথে যদি এটাকে আমরা কানেক্টেড না করি, অর্থাৎ দামটাকে যদি আমি একটু দামটাকে আমি যদি ফ্লেক্সিবিলিটি আনি, ইন দ্যাট কেস দেয়ার আর সাম আদার্স ফ্যাক্টর ফর হুইচ আওয়ার ডিমান্ড ক্যান বি চেঞ্জ। তো আমরা সেই জায়গাটাতে ছিলাম এবং সেখান থেকে আমরা ডিমান্ডের পোর্শনে ছিলাম। আমি যেহেতু আমরা বই থেকে বেসিকলি পড়ি টপিক গুলো, তো বইয়ের আমরা যাচ্ছিলাম, বইয়ের ছিলাম হচ্ছে আমরা মানে 4 নাম্বার চ্যাপ্টারে ছিলাম, এবং মোর স্পেসিফিকলি আমরা 4 নাম্বার চ্যাপ্টারে যে ডিমান্ড কার্ভে যে শিফটিং সেগমেন্টটা ছিল, যেটা আমাদের ফিগার 3 কভার করে আসছে আমাদের রেফারেন্স বইয়ের, আমরা সেই পোর্শনটাতে ছিলাম, 4.3 যে সেগমেন্টটা যেটা, সেখানে ছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে দাম চেঞ্জ হলে আমার কিন্তু ডিমান্ডটাও চেঞ্জ হয়। আচ্ছা, আমি একটু, যেহেতু ক্লাসে এখন মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, আমি এটা শুরু করার আগে একটু কথা বলে নিই। কালকে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে ইন পার্সন ক্লাস আছে, তাই তো? কয়টা থেকে কয়টা? আচ্ছা, আমি একটা একটা করে নো ম্যাম, সেকশন কালকে জিজ্ঞাসা কোনো করি। ক্লাস নাই। ম্যাম কালকে তো ক্লাস নাই কোনো। কালকে Cancel ক্লাস করে নেই। দিচ্ছে। ক্যান্সেল করে দিয়েছে না? তাহলে তো আর কিছু করার নেই, তাহলে আমি আপনাদের ক্লাসটা সন্ধ্যায় নিব। কালকেও সন্ধ্যায় আর একটা 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টা 10 মিনিট, যেটা রামাদান টাইম। না হলে আসলে আমাদের হচ্ছে সিটির আগে আমরা আর মানে ইন পার্সন ক্লাস পাবো না, এটার জন্য। কালকে মানডে, হ্যাঁ কালকে নিবো ইনশাল্লাহ। কারণ টিউসডেতে আপনাদের আবার হচ্ছে গিয়ে ইয়া থাকবে, তো ইফতার মাহফিল। ঠিক আছে, সো আর আপনাদের ইফতার মাহফিলে আপনাদের পার্টিসিপেশন এত কম কেন? 252। আমি দেখলাম আপনাদের মেন্টররা আপনাদেরকে জানাচ্ছে, সবকিছু দিয়ে জানাচ্ছে, আপনাদের কি ইচ্ছে নাই করার? আচ্ছা, কেউ কোনো কথা বলবেন না, আমিই বলছি। আহ ইফতার মাহফিলে আপনারা জানেন কিনা, জিনিসটা যদি ঠিকঠাক মতো হয়, শুধু ডেকোরেশন পারপাসে হচ্ছে 25,000 টাকা আমরা স্পেন্ড করছি। মাঠে আমাদের হচ্ছে গিয়ে ইয়াটা হবে, ইফতার মাহফিলটা হবে, মাঠটা তো বুঝতে পেরেছেন, ও অ্যাডমিন বিল্ডিং এর সামনে যে অংশটা, ওখানে লাইটিং করে আর চারপাশে ডেকোরেশন করে একটা থিম আনা হচ্ছে, ইসলামিক থিম, ওটার উপরে হবে। এছাড়া যাতে আপনাদের এনগেজমেন্ট থাকে সে কারণে হচ্ছে আপনার কম্পিটিশন আছে, যে ক্যালিওগ্রাফি কম্পিটিশন, পারফরমেন্স, এবং এখানে ছবিটা নিজেরাই আঁকতে পারবেন। আর একটা স্যাম্পল রেখেছিলাম সামনে, একটা মোবাইল ফোন রেখে আপনি সেটা দেখে ছবিটা আঁকতে পারবেন, সে সুযোগ আছে। আর ছেলেদের জন্য কেরাত কম্পিটিশন, যেটা এটা আপনি বাসায় নিজের মতো করে একটা অংশ ডিসাইড করে আপনি সেটা সেন্ড করতে হয়, সেখান থেকেও আপনাকে আপনার এটা হচ্ছে কি জাজ করা হবে। ইটস ইন্টারেক্টিভ প্রোগ্রাম। এবং আরো একটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে, এবার ফুড বাজেট অনেক বেশি। আপনারা হয়তো ভাবতেছেন যে 150 টাকা এটা দিচ্ছে অনেক টাকা, না স্যার, আপনাদের আহ মানে ফার্স্টে ইফতার এন্ড স্ন্যাক্স এটা থাকবে, দেন হচ্ছে আপনাদের মেইন যে ডিনার যেটা থাকবে সেটার জন্য। এবং আমি তো ক্লাবের মডারেটর, যখন বাজেট গুলো দিচ্ছে আমি এটাই দেখছিলাম যে একটা ভালো অ্যামাউন্টের বাজেট আমরা পার স্টুডেন্টের সাবসিডি দিচ্ছি। আপনি যেই সাবস্ক্রিপশনটা দিচ্ছেন এর অলমোস্ট ডাবল টাকা থেকে আমরা পার স্টুডেন্ট হিসেবে সাবসিডি দিচ্ছি। আমরা চাচ্ছি আমাদের একটা সুন্দর রামাদান হোক, রামাদানের ওই একটা প্রোগ্রামটা ভালো হোক, একটা ফ্রেশ মাইন্ডে আমরা মিড টার্ম দেওয়া শুরু করবো, শুধু চেষ্টা করছি। সো আই হোপ আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। এবং আমি যেটুকু শুনেছিলাম কয়েকটা রুট নিয়ে ঝামেলা ছিল,
সেই ওয়াইজ রুট গুলোকেও আপডেট করা হয়েছে। তো আপনারা চেষ্টা করেন যে যদি ইন্টারেস্ট থাকে আজকের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলতে, তাহলে আপনি টিউসডেতে কুপন পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে আপনারা চাইলে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো চলে যাই। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভে। আমরা কয়েকটা রিজন দেখেছিলাম, অলরেডি ইনকাম নিয়ে কথা বলেছিলাম, অ্যাজ পার আই রিমেম্বার সাবস্টিটিউট নিয়েও কথা বলেছিলাম, তারপর আমি আর একবার রিপিট করবো জিনিসগুলো। তো এখানে আমরা দেখেছিলাম যে যখন আমরা লেফট সাইডে মুভ করছে আমরা এটাকে বলছিলাম হচ্ছে গিয়ে ইনক্রিজ করা। আই এম সরি, মানে রাইট সাইডে যখন মুভ করছে অর্থাৎ একটা অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে যদি আমি ডান দিকে যাই, এরকম সিচুয়েশনটা যদি হয় রাইট সাইডে যদি মুভ করে, যেমন D3 থেকে ধরো D1 এ গেলাম বা D1 থেকে D2 তে গেলাম, এরকম রাইট সাইডে যদি মুভ করি ডান দিকে যদি যাই তখন আমরা বুঝবো দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ। আর যদি আমরা লেফট সাইডে মুভ করি অর্থাৎ বাম দিকে যদি মুভ করি, যেমন ধরেন আমরা D2 থেকে D1 এ গেলাম বা D1 থেকে D3 তে গেলাম, এরকম করে যদি মুভমেন্ট করি অর্থাৎ লেফট সাইডে যদি মুভমেন্ট করি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ। তো ম্যাম, এই, হ্যাঁ বলেন। ম্যাম আমাদের এইগুলো পড়ানো হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, আমি জাস্ট একটু রিপিট করছি যাতে যারা জানেন না, মানে ছিলেন না শেষের দিকে, তারা হয়তো একটু রিলেট করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর রিমাইন্ডার, থ্যাংক ইউ। নাহলে অনেকে আবার ভাবে যে আসলে ম্যাডাম পড়ায় নাই। তো না না না। ইনকাম পড়িয়ে ফেলেছিলাম যে ইনকাম অনুযায়ী দুই ধরনের গুডস ছিল, একটা ছিল নর্মাল আর একটা ছিল ইনফিরিয়র। নর্মাল গুডস এর ক্ষেত্রে ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর ডিমান্ড বাড়ে, আবার ইনকাম কমলে এই ধরনের গুডস এর ডিমান্ড কমে যায়। এটা ছিল নর্মাল গুডস। ইনফিরিয়র গুডস এর ক্ষেত্রে ছিল হচ্ছে গিয়ে যে ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর ডিমান্ড কমে। হ্যাঁ, মজার বিষয় এটাই, ইনকাম বাড়লে এই ধরনের গুডস এর ডিমান্ড কমে আর ইনকাম কমলে এই ধরনের গুডস এর ডিমান্ড বেড়ে যায়। যেমন যদি আমি একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, যে ধরেন ফর এক্সাম্পল আমি যদি নর্মাল রাইস চিন্তা করি, তো চালের দাম বাড়লে দেখা যাবে যে সরি, ইনকাম বাড়লে আমি নর্মাল চাল কিনে খাবো না, আমি ধরো ফ্রাইড রাইস, তো এরকম হবে আমি চালের ডিমান্ড কমাই দিব। বাট আমার যখন ইনকাম কম তখন আমার কোনো কিছু কেনার অ্যাবিলিটি নেই, তখন কিন্তু আমি আবার চালই কিনে খাবো, এরকম একটা বিষয়। তো এরপরে ছিল যে টপিকটা ছিল প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট। এখানে দুই ধরনের প্রোডাক্ট ছিল, একটা হচ্ছে সাবস্টিটিউট, আমি কি এটা বুঝিয়েছিলাম? সাবস্টিটিউট জি ম্যাম, বুঝিয়েছিলাম। এইটা জি ম্যাম, বোঝানো হয়েছিল ক্লাসে। এটাও সাবস্টিটিউট বোঝানো হয়েছে বুঝিয়েছিলাম। ম্যাম। তো জি ম্যাম। সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি গুডস কি আরেকবার কমনলি বলি। সাবস্টিটিউট ছিল হচ্ছে যে যারা আমার হচ্ছে গিয়ে একই সাথে একটার এগেনস্টে আর একটা ব্যবহার করা যায়, যেমন টি অ্যান্ড কফি দেয়ার সাবস্টিটিউট বা পেপসি এন্ড কোকা কোলা দেয়ার সাবস্টিটিউট। তো চায়ের দাম বাড়লে কি হবে, কফির ডিমান্ড অটোমেটিক্যালি বেড়ে যাবে। কারণ কি, চায়ের দাম বাড়লে আমি চা কম খাবো, আর চা কম খেলে এমন কিছু কনজিউম করার চেষ্টা করবো যেটা সেম লেভেল অফ ইউটিলিটি আমাকে দেয়, সেটা কফি কনজিউম, তো কফি ডিমান্ড বাড়বে। আর কমপ্লিমেন্টারি গুডস হচ্ছে কি, যে যেগুলোকে আমরা একসাথে কনজিউম করি। ধরেন আমরা আমাদের ধরেন মানে আমাদের হিসেবের সুবিধাতে আমরা চিন্তা করে নিয়েছিলাম যে টি ধরেন বিস্কিট আমরা একসাথে কনজিউম করি, মানে চায়ের দাম বাড়লো, তাহলে আমি চা কম কনজিউম করবো। চা যেহেতু কনজিউম করছি না, কিন্তু বিস্কিটও কনজিউম করার কোনো প্রয়োজন আসে না, তো দেখা যাচ্ছে আমরা বিস্কিটও কিন্তু কনজিউম করবো, ওটা কনজাম্পশনও কমাই দিই। তো এটা ছিল কমপ্লিমেন্টারি গুডস। এরপর আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি টেস্ট অ্যান্ড ফ্যাশন। এটা খুব মজা, মানে এটা খুবই মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড টাইপের টপিক। টেস্ট অ্যান্ড ফ্যাশন জিনিসটা কি, এখন ধরেন আমরা ধরে নিলাম যে সুমাইয়া উনি হচ্ছেন গিয়ে উনি টি লাভার, চা খেতে পছন্দ করে, এরকম একটা বিষয় আছে। হ্যাঁ, সো উনি হচ্ছে চা খেতে পছন্দ করে। এখন দেখবেন যে আমাদের এরকম কিছু প্রেফারেন্স থাকে, কারণ দাম যতই বাড়ুক না কেন আমরা এই প্রেফারেন্সের বাইরে যাই না। অর্থাৎ যেহেতু আমি টি লাভার, তার মানে চায়ের দাম যতই বাড়ুক না কেন আমি কিন্তু চাই কনজিউম করবো। বা ধরেন আমাদের এরকম নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের প্রতি ফ্যাসিনেশন হয় না, অনেকে হয়তো পছন্দ করেন যে আড়ং থেকে পোশাক কিনতে পছন্দ করেন, তো দাম আড়ং এ কিন্তু কম্পারেটিভলি বেশি, বা আপনি খুব রিচ এটাও বোঝাচ্ছে না কিন্তু আড়ং এ পোশাকের দাম কম্পারেটিভলি বেশি, কিন্তু ওই যে আপনার প্রেফারেন্স যে আপনি তো আড়ং এর পোশাক পরতে পছন্দ করেন, তো দেখা যাবে যে দাম যতই হোক না কেন আপনি কিন্তু আড়ং এর পোশাকটাই কিনবেন। তো অনেক সময় আওয়ার ডিমান্ড ডিপেন্ডস অন আওয়ার টেস্ট অ্যান্ড ফ্যাশন, নট অন দ্য প্রাইস লেভেল। সো হোয়াট এভার দ্য প্রাইসেস ইউ উইল গো ফর দ্যাট প্রোডাক্ট। যেমন আমি কমন একটা কথা বলতে, এখন এক ধরনের ট্রেন্ড চলছে, যেমন ছেলেদের পোশাকের ক্ষেত্রে আমি দেখেছি যে শার্ট গুলো একটু লং টাইপের, একটু শার্ট লং টাইপের, একটু পাঞ্জাবি, এই ধরনের ট্রেন্ড চলছে। মেয়েদেরও কামিজ গুলো একটু লং টাইপের, ঢোলা ঢোলা কামিজ একটা ট্রেন্ড চলছে। তো দাম যতই বাড়ুক না কেন, দাম
যতই পারতো না আমরা কিন্তু এই ধরনের পোশাকই কিনবো, আমরা কিন্তু ওই শর্ট শার্ট বা শর্ট কামিজ এই টাইপের ড্রেস কিন্তু কিনবো। দেন টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে এক্সপেকটেশন। আমি একটু স্পেসিফিকলি লিখি, এখানে এক্সপেকটেশন বলতে অ্যাকচুয়ালি আমরা ফিউচার প্রাইস সম্পর্কে বুঝি। সো আমি যদি এক্সপেকটেশন এবং ফিউচার প্রাইস বুঝি, তো আমি যদি কোনো কারণে এমন হয় যে আমাদের যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস যেটা ছিল এটা কোনো কারণে বাড়তে পারে, আমি ধরে নিলাম যে ফিউচারে একটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে, সো আমি এটার জন্য লিখলাম আপ। তো ফিউচারে আমি ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্টের দাম বাড়তে পারে। মনে রাখবে যে ফিউচারে যদি একটা প্রোডাক্টের দাম বাড়তে পারে এরকম একটা রিজন, মানে এরকম একটা কিছু আমাদের এক্সপেকটেশন থাকে, তাহলে ডিমান্ড যেটা এর ছিল, ডিমান্ড এট প্রেজেন্ট টাইম যেটাকে আমরা বলছি, প্রেজেন্টে যেটা বলছে মনে রাখবেন, তখন ওই প্রোডাক্টের ডিমান্ড এট প্রেজেন্ট টাইম ইট উইল ইনক্রিজ। আপনার কাছে মনে হতে পারে খুব স্ট্রেঞ্জ, বাট ইট ইজ ট্রু। কিভাবে? একটা রিয়েল লাইফ এক্সাম্পলে দিই। ধরেন আপনি জানেন যে এক মাস পরে, আপনি জানেন যে এক মাস পরে সাপোজ, এখন কি বলবেন, এক মাস পরে ধরেন পোশাকের দাম বেড়ে যাবে। আপনি যেই ড্রেসটা পরতে পছন্দ করেন এটার দাম এক মাস পরে, এখন ধরেন আছে 1,000 টাকা দাম, এটার দাম এক মাস পরে হয়ে যাবে 10,000 টাকা। আপনি তখন কি করবেন? আপনি কিন্তু প্রেজেন্ট টাইমে ওটা বেশি কেনা শুরু করে, অর্থাৎ ডিমান্ডটা বাড়াই দিবেন। কিভাবে? যদি আপনি কোনো কারণে জানেন যে ভবিষ্যতে এটার দাম কমবে, ধরেন আপনি জানেন যে এখন যে ড্রেসটার দাম 1,000 টাকা, সেটা ভবিষ্যতে এটার দাম হয়ে যাবে সাপোজ 100 টাকা, চিন্তা করে নিলাম। তখন আমাদের যেটা হবে যে আমরা তখন কিন্তু প্রেজেন্ট টাইমে কেনার চিন্তা করবো যে ঠিক আছে একটা মাস কোনোভাবে চলি, এক মাস পরে আমরা জিনিসটা কিনবো। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পলে দিতে পারি। যেমন আমরা যদি সিজনাল ভেজিটেবল এর কথা চিন্তা করি, খেয়াল করে দেখবেন যে যখন সিজন শুরু হয় তখন আমরা খুব কম কিনি, মানে ডিমান্ডটা ওই সময় কম রাখি। কারণ কি সিজনের শুরুতে দেখবেন যে ভেজিটেবল এবং ফ্রুটস, সিজনাল ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, দেয়ার প্রাইস ইজ রিয়েলি হাই। তো যেহেতু প্রাইসটা হাই, আমরা কিন্তু জানি যে এটা সিজন কেবল শুরু হয়েছে, সিজনের মাঝামাঝি তো দাম কমে যাবে এরকম একটা এক্সপেকটেশন আমাদের থাকে না। ওই কারণে আমরা তখন কম কিনি, যে যখন দাম কমবে তখন আমি বেশি কিনবো। তো ওই কারণে সিজনের শুরুতে দাম বেশি থাকে এবং আমরা কম কিনি, কারণ আমরা জানি ভবিষ্যতে এটার দাম কমে যাবে, তখন আমরা বেশি কিনি। আবার যখন মিড অফ দ্য সিজন, যখন আপনার ভেজিটেবল বা ওই সিজনাল ফ্রুটস গুলো অনেক বেশি অ্যাভেলেবল থাকে মার্কেটে, তখন আমরা কিন্তু আবার বেশি বেশি কিনি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি যে এখন তো সিজনের মাঝামাঝি এখনই সবচেয়ে বেশি পাওয়া যাবে, এরপরে যখন সিজনটা শেষের দিকে যাবে তখন আবার কিন্তু আমরা এইটা আর এইভাবে পাবো না, তখন কিন্তু আবার এটা প্রাইস বাড়তে থাকবে। সো আমরা যেহেতু জানি ভবিষ্যতে আবার প্রাইস বাড়বে, তখন আমরা কিন্তু প্রেজেন্টে সেটা ডিমান্ডটা বাড়াই দিই। তো ভবিষ্যতে দাম বাড়বে এরকম একটা সম্ভাবনা থাকলে বর্তমানে মাথায় রাখতে হবে, বর্তমান নিয়ে কথা বলছে, বর্তমানে আমরা ওটা ডিমান্ড বাড়াই দিব। আবার ভবিষ্যতে যদি কোনো কিছুর দাম কমে যাবে এটা যদি বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে কনজিউম করার জন্য বর্তমানে সেটার কনজাম্পশন আমি কমাই দিব। যেমন ধরেন এখন যেহেতু রামাদান সিজন চলছে, প্রোডাক্টের অনেক বেশি দাম, আমরা অনেক প্রোডাক্ট আছে আমি প্লিজ আমার বাজারে দিলে দেখছি যে কম কিনে, কারণ আমি জানি যে রামাদান মান্থটা যাবে এরপর এগুলোর দাম অটোমেটিক্যালি কমে যাবে, তখন আমি কনজিউম করবো, এইটাই যে ভাবি। তো দাম বেশি বলে আমি কিন্তু এট প্রেজেন্ট টাইম আমি চিন্তা করছি যে যেটা ফিউচারে দাম কমবে, so আমি বর্তমানে একটা কম কনজাম্পশন। ঠিক আছে, এখন বলবে যে ম্যাডাম এত কথাবার্তা এত কিছু ল আমরা শিখলাম, ডিমান্ড নিয়ে দেখেন মার্কেট কত কিছু কন্ট্রোল করা যায়, কিন্তু তাহলে তো আমাদের মার্কেট বাংলাদেশের জিনিসপত্রের দাম কম হতো, কিন্তু তারপরেও কেন বাংলাদেশের প্রোডাক্টের দাম কম হয় না? বাংলাদেশের প্রোডাক্টের দাম কম হয় না বিকজ অফ দ্য লাস্ট পয়েন্ট। দেখেন লাস্ট পয়েন্টটা কি বলছে, নাম্বার অফ বায়ার্স ইন দ্য মার্কেট। তো শর্ট ফর্মে লিখলাম নাম্বারস অফ বায়ার্স ইন দ্য মার্কেট। আচ্ছা তার আগে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রতিদিন একটা করে অ্যাপেল কনজিউম করে। তো বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি, পার পার্সন যদি একটা করে অ্যাপেল কনজিউম করে তাহলে 18 কোটি মানুষ কনজিউম করছে 18 কোটি অ্যাপেল। ওকে, এখন আসেন মালদ্বীপসে। মালদ্বীপসের পপুলেশন হচ্ছে আপনার 5 লাখ। ওরাও যদি প্রতিদিন একটা করে অ্যাপেল কনজিউম করে তাহলে ওদের টোটাল কনজাম্পশন কতটুকু হচ্ছে? 5 লাখ অ্যাপেল, তাই না? তাহলে আমাদের দেশের মার্কেট বড় না মালদ্বীপসের মার্কেট বড়? আমাদের দেশে। আমাদের দেশেরটা বড়। তো বেসিকলি এটা কেন বড়? কারণ আমাদের দেশে নাম্বার অফ বায়ার্স বেশি। তো মনে রাখবেন যদি মার্কেটে নাম্বার অফ বায়ার্স বেশি থাকে অটোমেটিক্যালি ওই মার্কেটের ডিমান্ড
বেশি, কারণ বেশি মানুষ বেশি কিনবে, এটাই হচ্ছে সবচেয়ে সহজ কথা। তাহলে বলবো ম্যাডাম উল্টোটাও তো হতে পারে, ইয়েস, যদি নাম্বারস অফ বায়ার্স কম হয়, অর্থাৎ আমার যদি মার্কেটের নাম্বারস অফ বায়ার্স কমে যায় তখন আমার ডিমান্ড কম হবে। যেমন আমি মালদ্বীপসের কথা বলতে পারি, সেম জিনিস, ওদের পপুলেশন কম, ডিমান্ড। তো বাংলাদেশে এটাই হচ্ছে ঝামেলা। বাংলাদেশে যত যাই বলেন, বাংলাদেশের ডিমান্ড কখনো কমে না, কারণ বাংলাদেশে অনেক বেশি বায়ার। যেহেতু এত বেশি বায়ার, আমাদের অটোমেটিক্যালি ডিমান্ড গুলো হাই হয়ে যায়। So these are the some reason for which your demand curve will shift. At the same price, demand টা বাড়তেও পারে কমতেও পারে। আবারও বলছি, সেম প্রাইসে ডিমান্ড বাড়বে। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো করি কিভাবে, একটু কেয়ারফুলি শোনেন। আমরা ডিমান্ড পর্যন্ত কোশ্চেন পেয়েছিলাম, যে এই জায়গাটা নিয়ে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করিনি। ডিমান্ড আর সাপ্লাই কোশ্চেন একদম সিমিলার প্যাটার্নে হয়। তো এখান থেকে আমি একটু স্পেসিফিক কোশ্চেন করতে পছন্দ করি। যেমন আমি ধরেন একটা এক্সাম্পল দিলাম, দিয়ে বললাম, এক্সাম্পল বলতে এরকম যে ধরেন একটা স্যাম্পল গুডস এর কথা বললাম। তখন বললাম যে হোয়াট হ্যাপেন ইন দ্য মার্কেট অফ কফি, এভাবে বললাম, হোয়াট হ্যাপেন ইন দ্য মার্কেট অফ কফি if the price of sorry, আমি বললাম if we prefer to consume more coffee, মানে আমাদের প্রেফারেন্স কফি খাওয়া। তারপরে বললাম ইফ দ্য নাম্বারস অফ বায়ার্স ইন দ্য মার্কেট ডিক্রিজ, মানে মার্কেটে বায়ার্স কমে গেল, এন্ড ইফ কফি ইজ এ ইনফেরিয়র গুড, এইভাবে বলে দিল যে কফি একটা ইনফেরিয়র গুড। বা ইনফেরিয়র গুড না বলে বললাম যে ইফ ইন ইয়োর ইনকাম ইনক্রিজেস, এরকম বললাম। তখন কি হবে কফি মার্কেট থেকে, এরকম তিনটা পয়েন্ট ধরে বললাম। তখন আপনি কি করবেন, তিনটা পয়েন্ট ধরে স্পেসিফিকলি বলবেন। যেমন ধরেন আমি বললাম যে ইনকাম বেড়েছে আপনার, আর কিছুই বলা নাই যে কফি ইনফেরিয়র না নর্মাল গুডস, তাহলে নর্মালি আপনি কি বলবেন যে আমার ইনকাম বাড়লে কফির ডিমান্ড অটোমেটিক্যালি আমার বাড়ার কথা, কারণ টাকা আসছে হাতে, আমি বেশি বেশি করবো। তো এটাই বলবেন, when income increases normally demand for coffee will increase, শেষ, এক লাইনে শেষ। তারপরে সেকেন্ড পয়েন্টটা বলছিলাম উই প্রেফার টু কনজিউম মোর কফি। এই যে আমাদের প্রেফারেন্স বেশি, তার মানে আমরা হচ্ছে আমাদের কনজাম্পশন প্যাটার্নটাই হচ্ছে কফি কনজিউম করতে বেশি পছন্দ করে। তখন আপনি ওটাই বলবেন যে আহ, আহ, বলবেন যে অ্যাজ উই প্রেফার মোর কফি সো দ্যাট according to taste and fashion we will consume the demand of coffee will increase. আর লাস্ট বলেছিলাম নাম্বার অফ বায়ার্স ইন ডিক্রিজ ইন দ্য মার্কেট, মানে মার্কেটে বায়ার সংখ্যা কমে গেল। তাহলে মার্কেটে বায়ার সংখ্যা কমে গেলে অবশ্যই কম মানুষ কফি কনজিউম করে, আপনি ওইটাই বলবেন। and if the number of buyer decreases in the market, demand for coffee will decrease, শেষ। এইভাবে এক লাইনে উত্তর দিবেন। কিন্তু আবারও বলছি, কিন্তু এই অ্যান্সারটা বলার সময় বা এই টপিকটা পড়ানোর সময় একটা ছবি এঁকেছিলাম। তো মনে রাখবেন, যে টপিক রিলেটেড ছবি আমি ক্লাসে করিয়েছি, কষ্ট করে হলে ছবিটা এঁকে ফেলবেন। অ্যান্সার আপনার হোক বা না হোক, এই ছবির জন্য হলেও আপনি একটা মার্কস পেয়ে যাবেন, 50% মার্কস, অনেক ক্ষেত্রে এটা কভার হয়ে যায়। তো ডিমান্ড কার্ভ থেকে যদি প্রশ্ন করি, যে কোশ্চেন করি যে হোয়াট ইজ ডিমান্ড বা হোয়াট ইজ ডিমান্ড কার্ভ, তখন কষ্ট করে যে ডিমান্ডের যে ছবিটা আমরা এঁকেছিলাম, এই যে এই ছবিটা যেটা এটা এঁকে ফেলবেন না, এই ছবিটা যেটা এটা এঁকে ফেলবেন। বা ল অফ ডিমান্ড যেটা জিজ্ঞাসা করেছিলাম, তখন যদি প্রশ্ন করি তো ল অফ ডিমান্ড বলে এই ছবিটা এঁকে ফেলবেন। তো যেটার সাথে রিলেটেড ছবি থাকবে সেই ছবিটা যাতে আমরা এঁকে ফেলি। ওকে, আওয়ার নেক্সট টপিক ইজ সাপ্লাই। এগেন আমরা এটা বই থেকে পড়ছি, আপনারা যদি বইয়ের সাথে খেয়াল করে দেখেন, বইয়ে আমরা এখন আছে হচ্ছে পেজ নাম্বার অ্যাজ পার নাম্বার 70। তো 70 নাম্বার পেজে আমরা হচ্ছে ডিমান্ডটা পড়লাম। ডিমান্ডের পরের অংশটাই হচ্ছে আমাদের সাপ্লাই। পরের পেজে আপনারা গেলে পাবেন সাপ্লাই, পরের পেজে গেলে সাপ্লাই পাবেন, এবং এখানে অনেক ডিটেল আলোচনা আছে, এগুলো আমরা যাবো না। পরের পেজে গেলে আমরা সাপ্লাই, মানে পরের টপিকটা যেটা হচ্ছে 4.3 নাম্বার টপিক, সেটা হচ্ছে সাপ্লাই, পেজ নাম্বার 73। আচ্ছা, তাও যদি মনে না থাকে, মনে রাখবেন ফিগার 5, এই যে ফিগার 5 চলে আসলো নিচে, ফিগার 5 এর যে অংশটা ছিল সেটা হচ্ছে সাপ্লাই। তাহলে আমরা যেহেতু ডিমান্ডে পড়েছিলাম কি, যে ডিমান্ড কি, ডিমান্ড কার্ভ কি, বা ল অফ ডিমান্ড কি, তারপরে হচ্ছে শিফটিং ডিমান্ড, এভাবে পড়েছিলাম। ঠিক একইভাবে সাপ্লাইও এই তিনটা টপিকই পড়বো, যে সাপ্লাই কি বা সাপ্লাই কার্ভ কি, দেন হচ্ছে গিয়ে ল অফ সাপ্লাই কি, এবং শিফটিং সাপ্লাই। সাপ্লাই কার্ভের শিফটিংটা আমরা এখানে দেখবো। তো আমরা একটু আবার আমাদের স্লাইডে ব্যাক করি। সাপ্লাইয়ের ক্ষেত্রেও আগে যেমন ডিমান্ডের ক্ষেত্রে আমরা দুইটা রিজনকে খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম, সাপ্লাইয়ের ক্ষেত্রে আমার দুইটা পয়েন্ট আছে। আগে ছিল যে উইলিংনেস টু বাই এন্ড অ্যাবিলিটি টু মানে উইলিংনেস টু বাই এন্ড অ্যাবিলিটি টু পে, এরকম একটা পয়েন্ট ছিল। আর এখানে যে দুইটা পয়েন্ট সেটা আছে, এখানে লিখাই আছে,
আমি জাস্ট এটা একটু মার্ক করছি। এখানে পয়েন্ট দুটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে উইলিংনেস টু সেল এন্ড অ্যাবিলিটি টু সেল, বা উইলিংনেস টু সেল না বলে উইলিংনেস টু সেল বলতে পারেন, বা অ্যাবিলিটি টু প্রডিউস এটাও আপনি বলতে পারেন, এটা কোনো ভুল না। তো এই দুটো পয়েন্ট যখন আমার কভার করে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডিমান্ড। আবারও জান, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সাপ্লাই, সরি, তখন সেটাকে আমরা বলবো যে সাপ্লাই। অর্থাৎ অ্যাজ এ সাপ্লায়ার বা অ্যাজ এ প্রডিউসার, if you have the willingness to sell and ability to produce a product at different prices, then that amount of goods and services, that quantities of goods and services is called supply. খুব সিম্পল কথা, অ্যাজ এ সাপ্লায়ার আপনার যদি সেল করার ইচ্ছে থাকে এবং সেল করা ওই প্রোডাক্টটা তৈরি করার মতো অ্যাবিলিটি থাকে, এই দুইটা কন্ডিশন যখন মিট করবে তখন সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে গিয়ে সাপ্লাই। যেমন আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমি আমার ক্ষেত্রেই বলি, আমি এই ক্লাসে আজকে ধরেন প্রডিউসার, আমি প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করছি। এই যে দেখেন ক্লাস দিচ্ছি, নেওয়ার পরে ক্লাসটা রেকর্ডেড ভার্সন মেক করব, এটা আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আর কি করি, তারপরে হচ্ছে গিয়ে এই যে ধর ম্যাটেরিয়ালস গুলো দেই, আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেই যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনারা যদি কিছু না বুঝেন আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করি, ক্লাস গুলোর মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। একটা মিনিট শোনা। সরি, আমার একটা ফোন আসছিল, ওয়ারিড হয়েন না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা ধরেন আমি এখানে আমি অ্যাজ এ সাপ্লায়ার কথা বলছি এখন আমার ক্লাসে। তো আমি হচ্ছে গিয়ে আমি আজকে দেখেন আমার ক্লাস নেওয়ার ইচ্ছে আছে, এই যে আমার উইলিংনেস টু সেল, মানে আমি ক্লাসটা বা আমি যে কাজটা করছি এই কাজটা করার আমার ইচ্ছা আছে, এবং অ্যাবিলিটি মানে ক্লাসটা নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। আমি যদি ক্লাস নাই নিতে পারতাম না, নেওয়াটা বলতে বোঝাচ্ছে মানে অ্যাবিলিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমি তো ক্লাসটা নিতে পারি, মানে আমার প্রোডাকশন করার মতো ক্যাপাবিলিটি আছে, আমি পারি যে কিভাবে ক্লাসটা নিতে হয়। এখন ধরেন সাপোজ আমাকে যদি বলে সিএসসি এর একটা ক্লাস দিতে, সিএসসি এর স্পেসিফিক কিছু কোর্স আছে সেগুলো আমি কখনোই করে নেই, তো সেগুলোর ক্লাসটা আমি নিতে পারবো, তো আমার কিন্তু ওইটা তো কোনো সাপ্লাই হবে না।
কিন্তু এখানে দেখেন আমার ইচ্ছে আছে যে আমি আজকে ক্লাস নিতে যাচ্ছি এবং আমি ইকোনমিক্স এর ক্লাস নিতেও পারি, আমার অ্যাবিলিটি টু প্রডিউস এই ঘটনাটাও আছে, তখন এটাকে আমরা সাপ্লাই করবো। কারণ কালকের ক্লাসে আমার একটা অসুবিধা ছিল, আমি বলেছি। তো দেখেন আমার উইলিংনেস ছিল, কিন্তু কালকে আমার অ্যাবিলিটি ছিল, আমি ঠিকই ক্লাসটা নিতে পারবো, নেওয়ার মতো সক্ষমতা আছে, কিন্তু উইলিংনেসটা আমি কালকে রাখতে পারি না বিভিন্ন কারণে, এটাকে সাপ্লাই হবে না। তো লেটস সে একজন ফার্মার, তিনি রাইস প্রোডাকশনে গিয়েছে এবং কারেন্ট যে মার্কেট প্রাইস সেটাতে তার সেল করার ইচ্ছে আছে। তার মানে সে রাইস প্রোডাকশন করতে পারে, রাইস তৈরি করার অ্যাবিলিটি তার আছে এবং সেল করার মতো তার ইচ্ছা আছে, অর্থাৎ রাইসটা সে সেলও করতে চায়। হ্যাঁ, একটু রিসিভ সেলও করার হচ্ছে গিয়ে ওনার ইচ্ছা আছে, সেটাকে তখন আমরা কিন্তু সাপ্লাই বলে থাকি। যেমন আরেকটা এক্সাম্পলে যদি আমি যাই, ধরেন এই যে আমাদের দেশে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে এখন যেহেতু রামাদানের সময় আপনি দেখবেন যে প্রচুর বিভিন্ন ধরনের ফ্রুটস হচ্ছে গিয়ে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো এই ফ্রুটস গুলো কিন্তু একদিনে মার্কেটে আসেনি, এটার জন্য আরো 2 মাস আগে থেকে এগুলো হয়তো প্রোডাকশনে গিয়েছে, মানে এগুলো তৈরি করেছে ফার্মাররা। তো ফার্মারদের এই ফ্রুট গুলো তৈরি করার অ্যাবিলিটি ছিল এবং দে ওয়ান্ট টু সেল ইট অ্যাট দিস প্রাইস, এই যে রামাদানে যে দাম ওটা সেল হচ্ছে সেই প্রাইসে তাদের এটা সেল করার ইচ্ছা ছিল, তখন এটাকে আমরা বলবো সাপ্লাই। খুব সিম্পল বিষয়, আমার যদি উইলিংনেস থাকে অর্থাৎ ইচ্ছে থাকে সেল করার এবং অ্যাবিলিটি থাকে ওটা তৈরি করার মতো, তখন ওই অ্যামাউন্টের গুডস অ্যান্ড সার্ভিসটাকে আমি একসাথে সাপ্লাই করবো। এবং এক জায়গাটাতে স্টুডেন্ট একটা জায়গায় বোঝে না, সেটা হচ্ছে যে সার্ভিসটাও কি আমার হচ্ছে গিয়ে সাপ্লাইয়ের মধ্যে পড়ে কিনা। ডেফিনেটলি পড়বে, যে আপনার যদি সার্ভ করার ইচ্ছা থাকে যে আপনি এই অ্যামাউন্টের প্রোডাক্টটা আপনি হচ্ছেন কি অ্যাজ এ সার্ভিস দিবেন, যেমন ধরেন আমি ক্লাস টিচ ইটস এ কাইন্ড অফ সার্ভিস, তো এটা আমার দেওয়ার ইচ্ছে আছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা সাপ্লাই করবো। তাহলে সহজভাবে বাংলায় যদি বলি, তাহলে এরকম বোঝাবে যে আমি অ্যাজ এ সাপ্লায়ার যে পরিমাণ অ্যামাউন্টের গুডস অ্যান্ড সার্ভিস আমার সেল করার ইচ্ছে আছে এবং আপনার অ্যাবিলিটিও আছে তৈরি করার মতো, হ্যাঁ, ভিন্ন ভিন্ন দামে, সেইটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার। তো ওটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে সাপ্লাই। তো ওটাই হচ্ছে এখানে আলোচনা হচ্ছিল যে আমরা একটা সাপ্লাইটা হচ্ছে আমরা এখানে দেখলাম। এখন আসেন সাপ্লাই, সাপ্লাই কার্ভ বোঝার আগে আমরা আবার একটা ছবি আঁকি। তো এটার জন্য আমরা আগের মতোই এক্স এক্সিস এ নিলাম, একটা এক্স এক্সিস নিলাম, অর্থাৎ একটা এক্স অক্ষ আঁকলাম এবং একটা ওয়াই এক্সিস এঁকে নিলাম, এবং আগের মতো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এ যে ইনফরমেশন দিয়েছিলাম যে প্রাইস এন্ড কোয়ান্টিটি, এখানেও তাই আসবে। দেন আমরা যেটা করলাম একটা আপওয়ার্ড স্লোপিং, এই যে দেখেন একটু ভালো করে নামটা শুনেন, আমি এটার নাম বলছি আপওয়ার্ড স্লোপিং, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে এরকম একটা রেখা আঁকলাম, আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ আঁকলাম। তো আমি এটার এক্স এক্সিসে আমি নিলাম হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, আগের মতোই কোয়ান্টিটি দিচ্ছি। কিন্তু এটা কিসের কোয়ান্টিটি, যেহেতু এটা সাপ্লাইয়ের কোয়ান্টিটি এই জন্য আমরা বলবো কোয়ান্টিটি সাপ্লাই, কোয়ান্টিটি সাপ্লাই। এবং ওয়াই এক্সিসে আমরা এটা নিব হচ্ছে গিয়ে প্রাইস, দামটা নিব। তো আমরা এক্স এক্সিস এ নিলাম হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাই এবং ওয়াই এক্সিসে আমরা নিলাম হচ্ছে গিয়ে প্রাইস এবং সাপ্লাই কার্ভ, যেটাকে আমরা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা সাপ্লাই দেখাচ্ছি। তো সাপ্লাই জিনিসটা আসলে কি, সাপ্লাইটা হচ্ছে গিয়ে এখানে আমার যেটা বলছে যে ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ ওয়্যার, আমার যেটা হচ্ছে এমন, যেটা কিনা উইচ শোজ দ্য, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম যে আমরা ডেফিনেশন কিভাবে দিব, যদি কিছু মনে না থাকে তাহলে মনে রাখবো যে বলবো শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স এক্সিস এর যে ইনফরমেশন আর ওয়াই এক্সিস এর যে ইনফরমেশন। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে সাপ্লাই কার্ভ কি, ওই ওই অনুযায়ী ওই কি অনুযায়ী এইভাবে দিবেন যে সাপ্লাই কার্ভ shows the relationship between price and quantity supplied, এই যে প্রাইস আর কোয়ান্টিটি সাপ্লাইড এর মধ্যে সম্পর্ক, আর কিছু না বলতে পারলে হবে। সো মনে রাখতে হবে যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর মধ্যে সম্পর্কটা দেখে, এটা বললেই হবে। সো সাপ্লাই কার্ভ shows the relationship between price and quantity supply। যেমন ডিমান্ড কার্ভ এঁকেছিলাম, ওটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং ছিল এবং ওখানে এক্স এক্সিস এ ছিল কোয়ান্টিটি ডিমান্ড আর ওয়াই এক্সিস এ ছিল প্রাইস। আপনি ওখানে বলতেন
যে ডিমান্ড কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন কোয়ান্টিটি, ডিমান্ড এন্ড প্রাইস, এভাবে বললেই হয়। তো মেইন কথা হচ্ছে কি দুটোর মধ্যে রিলেশনশিপটা যে আছে এটা মেনশন করলেই হয়ে যাবে। তো আমরা সাপ্লাই কার্ভের জন্য যেটা করলাম যে আমরা হচ্ছে তিনটা ডিফারেন্ট আগের মতনই আমরা তিনটা র্যান্ডম পয়েন্ট নিলাম। আমরা একটু ওপরের দিকে একটা পয়েন্ট নিই, একটা মিডে একটা পয়েন্ট নিই, আর একটা লোয়ার রেঞ্জে একটা পয়েন্ট নিয়ে নিই। পরবর্তীতে যেটা হচ্ছে যে সেখান থেকে প্রাইস এবং কোয়ান্টিটিটা বের করে নিই। আবারও বলছি, এটা আমি আপনাদের ক্লাসেই দেখেছিলাম যে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে মিস্টেকটা করছে। তো আমরা কিন্তু আগে কার্ভটা এঁকে নিব, সেখান থেকে পয়েন্টটা ইন্ডিকেট করছিলাম, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা সাপ্লাই কার্ভটা মানে তারপর সেখান থেকে প্রাইস এন্ড কোয়ান্টিটিটা বের করে নিয়েছি। তা আমরা এখানে অ্যাজ ইট ইজ আমাদের যে তিনটা র্যান্ডম পয়েন্ট ছিল সে তিনটা র্যান্ডম পয়েন্ট নিলাম এবং এটার নাম দিলাম এবিসি। আপনি চাইলে এটার নাম পিকিউআর, হ্যাঁ, যে কোনো কিছু একটা দিতে পারেন, আমি আমার মতো দিচ্ছি। এবং এখানে র্যান্ডম কোয়ান্টিটিও নিয়েছি, কোয়ান্টিটিটাও আমার ইচ্ছা মতো আমি নিচ্ছি। তো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তো আমি এখানে আমার মতো করে একটা কোয়ান্টিটি, ধর আমি এখানে নিলাম হচ্ছে 70, এখানে নিলাম হচ্ছে লাইক 150। আমি কিন্তু আবারও বলছি ডাবল বা ট্রিপল এরকম ধরে কিন্তু নিচ্ছি না, আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি। আর এখানে নিলাম হচ্ছে 300। এখানে প্রাইস নিলাম সাপোজ 10 টাকা, এখানে প্রাইস নিলাম হচ্ছে 10 টাকা। তারপরে এখানে প্রাইস নিলাম হচ্ছে উপরে, এখানে প্রাইস নিলাম হচ্ছে 25 টাকা। এখানে প্রাইস নিলাম হচ্ছে সাপোজ 50 টাকা। তিনটা প্রাইস। আচ্ছা, তাহলে এখন সাপ্লাই কার্ভ জিনিসটাকে এটা বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন এ পয়েন্টে, মানে এখান থেকে আমরা একটা লতেও যাবো, আমার সাথে সাথে সবাই ছবিটা আস্তে আস্তে এঁকে ফেলে। তো এ পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এট এ পয়েন্ট মানে একদম সাপ্লাই কার্ভের নিচের দিকে একটা পয়েন্ট, প্রাইসটা কি, প্রাইসটা হচ্ছে বেশ কম, 10 টাকা। আর কোয়ান্টিটি সাপ্লাইড হচ্ছে 70 অ্যামাউন্টটা হচ্ছে আপনার সাপ্লাই দিচ্ছে। আবার এরপরে প্রাইসটা একটু বাড়লো, এটা বেড়ে এটা হয়ে গেল হচ্ছে কি আপনার 25 টাকা। সেখানে আমরা দেখলাম কোয়ান্টিটি সাপ্লাই আরো একটু বেড়ে গেল, 150 হয়ে গেল। এবং এরপরে প্রাইসটা বেড়ে আরো বাড়লো, সেখানে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সাপ্লাই কিন্তু আবার আরো বেড়ে গেল, সেখানে 150-র মতো আমার কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই, সরি 300-এর মতো আমরা কোয়ান্টিটি সাপ্লাই দেখে দিলাম। তাহলে একটা কি রিলেশনশিপ দেখতে পাচ্ছেন না, প্রাইস বাড়লে সাপ্লাইটা কি মনে হচ্ছে না বাড়ে, এরকম মনে হচ্ছে না? আবার প্রাইসটা যদি কমে সেক্ষেত্রে আমার কি মনে হচ্ছে, সাপ্লাইটা কমে যাচ্ছে, এরকম একটা সম্পর্ক মনে হচ্ছে না? আচ্ছা, আমি একটু বলে দিই, যখন ছবিটা এঁকেছি তখনই বুঝে নেবেন। যদি কখনো দেখেন যে একটা কার্ভ এরকম অরিজিন থেকে শুরু হয়ে বা মোটামুটি এরকম উপরের দিকে যাচ্ছে, তখন বুঝবেন যেটা একটা পজিটিভ স্লোপ হবে। এবং পজিটিভ স্লোপ হওয়া মানে হচ্ছে আমার এই ওয়াই এক্সিস যে ভেরিয়েবল থাকে এটার সাথে সম্পর্কটা হবে আপনার সবসময় পজিটিভ, এটার সাথে সম্পর্কটা পজিটিভ হচ্ছে। এখানে যে ওয়াই এক্সিস এর প্রাইস আছে, সাপ্লাই প্রাইসের সাথে সম্পর্ক হবে পজিটিভ, মানে পজিটিভ বলতে বোঝাচ্ছে যে ও যেদিকে যাবে সাপ্লাইও সেদিকে যাচ্ছে। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই, সাপ্লাই কার্ভও কিন্তু আমাকে তা দেয়। তাহলে আমরা এখান থেকে একটা সামারিতে আসি। তাহলে আমরা সাপ্লাই বলতে কি বুঝলাম? সাপ্লাই বলতে আমরা বুঝলাম যে সাপ্লাই হচ্ছে আমি যখন আমার উইলিংনেস টু প্রডিউস এবং উইলিংনেস টু সেল এবং অ্যাবিলিটি টু প্রডিউস আছে, অর্থাৎ একটা প্রোডাক্ট তৈরি করার ইচ্ছেও আছে, আবার একটা প্রোডাক্ট আবার হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতেও পারি, আবার ওটাকে সেল করার মতো আমার মানে ওটা তৈরি করার মতো অ্যাবিলিটিও আমার আছে, আবার সেল করার মতো আমার ইচ্ছেও আছে। তখন এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার সাপ্লাই। তখন এই অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সাপ্লাই। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম, পরবর্তীতে আমরা একটা ছবি আঁকলাম এবং সেখানে আমরা ছবিতে দেখতে পেলাম যে আমরা সাপ্লাই দেখানোর জন্য, এবং আমরা সেখানে খুব সারপ্রাইজিংলি দেখলাম যে আমি যদি ডিফারেন্ট প্রাইসে, ডিফারেন্ট প্রাইস বলতে আমি এখানে বুঝাচ্ছি যে আমি আহ মানে একটা কার্ভের মধ্যে আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস নেই এবং সেখান থেকে যদি আমি আমার সাপ্লাইটা দেখানোর চেষ্টা করেছি, তখন যেটা হয়েছে যে আমার তখন যেটা হয়েছে যে আপনার হলো, তখন আমার যেটা হয়েছে যে আমার দাম বাড়লে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আমার সাপ্লাইটা কিন্তু বেশ বেড়ে যাচ্ছে, বেশ মানে বেশ ভালো বেড়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আমরা দেখেছি। আবার আমার যখন দাম কমে যাচ্ছিল তখন কিন্তু আমার সাপ্লাইটা
আবার কমেও যাচ্ছে, আমরা কিন্তু এই সিচুয়েশনটা দেখেছি। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি সাপ্লাই। তো এখান থেকে আমরা একটা রিলেশনশিপ আমরা একটা সিচুয়েশন এটাকে এখান থেকে দেখতে পেলাম। রিলেশনশিপটা কেমন আমরা এখানে দেখতে পেলাম যে তাহলে দামের সাথে কিন্তু সম্পর্কটা আমার সাপ্লাই পজিটিভ। তো এখান থেকে আমরা একটা ল অফ সাপ্লাইতে আসবো, যেটা আমাদের বইয়ে আছে। আমি আর এটা ইন পার্সন ক্লাস থাকলে লিখাইতাম আপনাদেরকে দিয়ে, আর এটা একটু বইয়ে দেখাই দিই। তো এখান থেকে আমরা আমাদের ল অফ সাপ্লাইতে চলে আসলাম, এই যে এই জায়গাটাতে আমি যেটা হাইলাইট করছি এখন। তো এখানে আমরা ল অফ সাপ্লাইতে আসলাম এবং সেখানে আমরা দেখতে পেলাম ইফ আদার থিংস রিমেইনিং সেম, এই কথাটা সব জায়গায় বলতে হবে, বা ওরা যেভাবে বলছে যে আদার থিংস বিং ইকুয়াল, একই কথা যে কোনো একটা ভাবে বললেই হলো। তো ইফ আদার থিংস রিমেইনিং সেম, তারপরে কি বলবো, the quantity supplied of a good rises when the price of goods rises, মানে একই কথা বলছে যে দাম বাড়লে সাপ্লাই বাড়ছে। আপনি বললেন যে ম্যাডাম আমি উল্টোটা বলতে চাচ্ছি, তাহলে আপনি সেটাও বলতে পারেন। আপনি বলতে পারেন যে when quantity supplied of a good declines or decreases when the price of a good also decreases, এভাবে আপনি এটা করতে পারেন। তো এরপরে তাহলে আমরা যদি তাহলে এটার জন্য আমরা হচ্ছে সিমিলার যে ছবিটা ছিল আমাদের সেটাই আঁকবো, অর্থাৎ আমরা এখানে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকবো এবং সেখান থেকে হচ্ছে কি আমরা আমাদের সাপ্লাইটা বুঝিয়ে দিব। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে শিফট ইন সাপ্লাই কার্ভ, এটার জন্য অবশ্যই ছবি আঁকবো। তার আগে দেখাই দিই যেটা বইয়ের কোথায় আছে। সেটা বইয়ের আছে হচ্ছে গিয়ে ফিগার যেটা হচ্ছে 7, সেটাতে ফিগার 7টা হচ্ছে নিচে। পেজ নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি, বইয়ের পেজ নাম্বারটা বলছি। আমাদের যাদের যাদের বই আছে তারা দেখবেন যে বইটা খুঁজে পাবেন। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 75 নাম্বার পেজে পাবেন ফিগার 7। তো আবারও আমি আর একটা ছবি আঁকবো, ওই যে যে আমাদের যে সাপ্লাই কার্ভ যেখানে ছিল ওখানেই আঁকবো। তো তার আগে একটু দেখাই দেই যে আমাদের বই আমি স্লাইড যেটা দিয়েছি এখানে সাপ্লাই কার্ভ আছে দেওয়া। তারপরে লভ সাপ্লাই ওই যে ওইভাবে একটা ছবি দিয়ে সাপ্লাই দেখাচ্ছে। কার্ভের জন্য যে ডায়াগ্রামটা আঁকানো হচ্ছে এটা কি ল অফ সাপ্লাই এটা হ্যাঁ ইউজ হ্যাঁ করব? হ্যাঁ, একই সেম সেম ছবি আঁকলেই হবে, হ্যাঁ। কার্ভের জন্য যেটা আঁকবো আমরা, ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা ছিল, যে ল অফ ডিমান্ডের জি জন্য ম্যাম, ডিমান্ডের সেম ছিল। হ্যাঁ সেম ছিল। তো আমি ডিমান্ড কার্ভের জন্য যে ছবিটা আঁকছিলাম ল অফ ডিমান্ডও সেটাই নেবো। সাপ্লাইয়ের ক্ষেত্রে সেম, যে সাপ্লাইয়ের জন্য যে ছবিটা আঁকবো ল অফ সাপ্লাই তো একই ছবিটাই না। তো এখানে আমরা দেখতেছি সেম দিকে আরো, অর্থাৎ প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে দিয়ে দেখাচ্ছে। এবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে চেঞ্জেস ইন সাপ্লাই কার্ভ, সেটার জন্য আমরা আবার একটা ছবি আঁকবো। এখন ছবিটা আমার সাথে একটু আঁকেন। এই ছবিটা ওই যে আগের ছবিটার মতো একটু ঘিজিবিজি। তো আমরা একটু একবারে এঁকে ফেললে যেটা আমাদের জন্য সুবিধা, আমরা খুব ইজিলি ছবিটা রিলেট করতে পারবো। তো আমি একটা সাপ্লাই কার্ভ নিচ্ছি, একটু একটু ঠিক একটা লাইন নেই। তো আমরা একটা এক্স এক্সিস নিয়ে নিলাম, একইভাবে আমি একটা ওয়াই এক্সিস নিচ্ছি। দেন আমি বেশ কয়েকটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ নিলাম, উপরের দিকে যাচ্ছে এরকম একটা কার্ভ নিলাম প্যারালালি, যাতে আমরা বুঝতে পারি। পরীক্ষায় আমরা এই ছবিগুলো ফ্রি হ্যান্ডে আঁকবো। ফ্রি হ্যান্ডে আঁকা বলতে বুঝাচ্ছি যে এখানে হচ্ছে আমরা ছবিগুলো, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে আপনার আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ নিয়ে নিলাম। এই আগের মতোই যা যা ছিল সেটা আমরা শর্টকাটের জন্য আমি এখানে জাস্ট এখন কিউ লিখে রাখছি। তো এখানেও না কোল্টে লিখতে হবে। কোয়ান্টিটি সাপ্লাইড আসবে ওয়াই এক্স এক্সিসে, এবং এক্স এক্সিস কোয়ান্টিটি সাপ্লাইড, আর ওয়াই এক্সিসে আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে প্রাইস। আমাদের কার্ভটা অরিজিন থেকে আসবে, যেটা 0 থেকে। আপনি সাপ্লাই কার্ভ গুলো নাম দিতে পারেন, ওই যে S1 S2 S3 এভাবে আমরা নাম দিব। তো এখানে আমাদের যেটা একটু মাথায় রাখতে, ওয়ানটা একটু নিচে হবে, যেটা বই আমরা যেভাবে লেখা দেখছিলাম সেভাবে। S2 নিলাম কার্ভ, দেন আমরা নিলাম হচ্ছে S3। এরপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কমন একটা প্রাইস লেভেল নিলাম। ধরেন এই প্রাইসটা 50 টাকা, দাঁড়ান একটা কার্ভটা ফাঁকা হয়ে গেল। কমন একটা প্রাইস নিয়ে নিলাম 50 টাকা, এবং আমরা দেখতে পেলাম যে এই প্রাইসটা কিন্তু আমার তিনটা এক্সিসকে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে পাস করে যাচ্ছে।
তার প্রত্যেকটা পয়েন্ট থেকে আবার কোয়ান্টিটিটা বের করে নেয়। এবং এগুলোর নামও দিয়ে দিলাম, ধরেন এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম B। আচ্ছা যান, এ বি দিব না, আমি সবসময় এ বি দিই, তো আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করছে এ বি কেন দেন। এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে জি, এই পয়েন্টটার নাম দিলাম এইচ, এই পয়েন্টটার নাম দিলাম জে। মানে অর্থাৎ যে কোনো সিম্বল ইউজ করে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এখানে প্রাইস লেভেলটা আমরা একটা কমন প্রাইস লেভেল ধরে নিয়েছি, which is 50 টাকা। এটা ধরে নিলাম, কোয়ান্টিটিটা আমরা এখানেও একটা ডিফারেন্ট কোয়ান্টিটি নিয়েছি, লাইক আমি ধরেন এখানে পেলাম কত 200 নিলাম, 200, পরে কোয়ান্টিটিটা নিলাম হচ্ছে 600, কোয়ান্টিটিটা নিলাম ধরেন 1000। এখন এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ধরেন S1 থেকে S2 তে যাচ্ছি, কি হচ্ছে, সেম প্রাইস 50 টাকা, তো 50 টাকাতে দেখেন কোয়ান্টিটি বেড়ে গেল 200 থেকে 600 হয়ে গেল। বা S1 থেকে আমি S3 তে চলে যাচ্ছি, তো যেটা হচ্ছে গিয়ে S2 থেকে S3 তে চলে যাচ্ছি, তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেম প্রাইস আমাদের 50 টাকা, 50 টাকাতে আমরা দেখতে পাচ্ছি যে 600 থেকে এটা বেড়ে 1000 এ হয়ে যাচ্ছে। তো বেসিকলি এখানে যে বিষয়টা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা যখন এই শিফটিং গুলো করছি, তখন খেয়াল করে দেখেন আগের মতোই পুরোটাই কিন্তু ওই যে বলছেন যে সাপ্লাই ও ডিমান্ডের মতনই, যে আমরা যদি ডান দিকে মুভ করি, আমরা যে কোনো একটা অরিজিনাল কার্ভ থেকে যদি ডান দিকে যাই, আমরা আগের বারও দেখেছি যে ডান দিকে গেলে ইনক্রিজ হচ্ছে, এখানেও একই জিনিস হবে যে আমি যদি ডান দিকে যাই, আমরা দেখতে পাবো দেয়ার ইজ এ ইনক্রিজ, বাড়ছে জিনিসটা, দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড। আর আমি যদি উল্টো আসি, অর্থাৎ বাম দিকে যদি যাই, অর্থাৎ আমি ধরেন S3 থেকে S2 তে গেলাম বা S3 থেকে S1 এ গেলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেম প্রাইস অর্থাৎ 50 টাকাতে দেখেন আমার কোয়ান্টিটি 1000 থেকে কমে 200 হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে ডিমান্ড কি হচ্ছে, কমে যাচ্ছে। তো আমরা একইভাবে সেম প্রাইসে আমরা যদি লেফট সাইডে মুভ করি, তখন কিন্তু আমার ডিমান্ডটা ডিক্রিজ করছে, অর্থাৎ কমে যাচ্ছে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি বাম দিকে যাই, সেক্ষেত্রে আমরা বুঝবো যে সাপ্লাই সেম প্রাইসে সাপ্লাই বাড়তে পারে, আবার যদি ডান দিকে যাই তাহলে আমরা দেখবো সেম প্রাইসে আমাদের সাপ্লাইটা কমেও যেতে পারে। তো এই কমা আর বাড়া, এই কমা বাড়ার রিজনটা কি, এটা নিয়েই হচ্ছে গিয়ে আমরা এখন কথাটা বলবো যে হোয়াট আর দ্য রিজন, এই যে ডিমান্ডের মতনই সাপ্লাই কার্ভেও আমার মুভমেন্টটা হবে। এই ছবিটা কি এঁকেছেন সবাই? ছবিটা এঁকেছেন সবাই? কেউ জি আঁকেন নাই? ম্যাম। ইয়েস ছবিটা ম্যাম। অ্যাটলিস্ট একটা না স্ক্রিনশট ম্যাম, নিয়ে আঁকেছি। রাখেন। না যারা ম্যাম। আঁকেন নাই তারা অ্যাটলিস্ট স্ক্রিনশট একটা নিয়ে রাখেন, যাতে পরবর্তীতে যখন ক্লাসে পড়তে যাবেন, মানে নিজের জন্য পড়তে যাবেন, মিড টার্মে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে, তখন যাতে ছবিটা দেখে বুঝতে পারেন। আচ্ছা, আমরা একটু বইয়ে চলে যাব এটার জন্য। আমাদের আসলে এত ইয়া হতো না, আমাদের এতগুলো ক্লাস আসলে ওই যে ছুটিতে প্রায় 4টা ক্লাস আপনাদের নষ্ট হয়ে গেছে, এটা না হলে আমরা আসলে খুব সুন্দর ভাবে ইন পার্সন, মানে ক্লাস নষ্ট হওয়া বলতে বুঝেছি অনলাইনে ক্লাস গেছে, এবং এটা এবার আমার আমার মনে হয় আপনাদের ফাইন্যান্স ক্লাসটারও একই অবস্থা, তাই না? ফাইন্যান্স ম্যাম আছে না আমাদের আপনাদের? আমাদের ফাইন্যান্স ম্যাম নাই ম্যাম। ফাইন্যান্স তো নাই আমাদের। আপনাদের শনি আর অ্যাকাউন্টিং বুধ ম্যাম। অ্যাকাউন্টিং, হ্যাঁ অ্যাকাউন্টিং। বুঝছেন, স্যার কথা বলতেছে একই অবস্থা, যে শনি আর জি ম্যাম। বুধবারে অনেকগুলো ক্লাস মিস গেছে, সো বলতেছে যদি ক্লাসগুলো যে অনলাইনে না নিয়ে ইন পার্সন নিলে যে বেনিফিটটা হয় সেটা আসলে হয় না। তো এখন দেখবো যে ম্যাম সাপ্লাই এই সেমিস্টারে আমাদের শনিবারে একদিনও ক্লাস হয় না। রেকর্ড করছে এই সেমিস্টার প্রতিবার শনিবারে কোনো না কোনো কারণে অফ থাকে। হ্যাঁ হ্যাঁ, এই আমি এটাই, সেমিস্টারে ম্যাম অনেক ক্লাস কম পাইছি। হ্যাঁ ওটাই মানে কম না, মানে ক্লাসগুলো ইন পার্সন আপনাদের আসলে কম হচ্ছে, এটা প্রত্যেকটা ব্যাচেরই, যাদেরই শনি বুধের যে কোর্স গুলো আছে সবগুলো হ্যাঁ, মানে আমার যেমন মাইক্রো, তারপরে আরেকজন স্যারের সাথে কথা উনি বললো উনার হচ্ছে অ্যাকাউন্টিং, আরেকজন বলতেছে ফাইন্যান্স, উনি হচ্ছেন আপনাদের এর পরের 250 ক্লাস নিচ্ছে, এরকম অনেকেরই হচ্ছে। আচ্ছা, এখন রিজন গুলো আবার সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাইটা বেশি সহজ ডিমান্ডের থেকে। সাপ্লাইয়ের ক্ষেত্রে রিজন গুলো খুব ইজি। প্রথম রিজনটা বলতেছে ইনপুট প্রাইস।
ইনপুট প্রাইস যদি নাও বুঝেন, ওই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটা, সেটার কথা বলতেছে, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ওগুলোর দাম। তো ধরেন আমরা একটু আগে ইনপুট প্রাইস বুঝার আগে আমি অন্য একটা জায়গায় যাই। ধরেন আপনার লেবার অনেক চিপ, বা ল্যান্ড অনেক চিপ, বা ক্যাপিটাল অনেক চিপ। ইনপুট প্রাইস যদি কম হয়, তার মানে আমি এখানে একটু শর্টকাটে লিখি, আপনারা এইভাবে লিখে নেবেন তাহলে মনে থাকবে। ইনপুট প্রাইস যদি কম হয়, মানে আমি এটাকে লো লিখলাম তাহলে বুঝবেন। ইনপুট প্রাইস যদি কম হয়, তখন সাথে সাথে কি হওয়া উচিত? ইনপুট প্রাইস যেহেতু আমার কম, তার মানে প্রোডাক্টটা তৈরি করতেও কম খরচ লাগবে। তার মানে ওই যে আমি বললাম যে আমার লেবার অনেক চিপ, তো লেবার যদি আমার চিপ হয়, তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন, আমরা এটাকে বলি কস্ট অফ প্রোডাকশন, এটা আমরা মাইক্রোতে পড়বো ইনশাল্লাহ আফটার মি। কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ আমার ইনপুট প্রাইস যেহেতু কম, তো আমার প্রোডাক্টের তৈরি করার খরচও কিন্তু কম হবে। প্রোডাক্টের তৈরি করার খরচও যদি কম হয়, আমি এটাকে লোই লিখতেছি। ইনপুট প্রাইস যদি লো হয় বা ডাউন হয়, এটাই ডাউন লিখি কারণ লো বললে অনেকে বুঝবে না। ইনপুট প্রাইসটা যখন ডাউন মানে কম, তখন হচ্ছে কি আমার কস্ট অফ প্রোডাকশন বেশ লো। কস্ট অফ প্রোডাকশন যদি লো হয়, তখন আমি প্রোডাক্টটা খুব কম দামে বাজারে ছেড়ে দিতে পারি। কারণ কি? কারণ যদি প্রাইসটা কম হয়, আমি খুব ভালো মতো জানি মানুষজন কিন্তু আমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমার কিনবে। সো প্রাইসও কম হবে, মানুষ প্রোডাক্টটা বেশি বেশি কিনবে, তখন আমি যদি সাপ্লাই বাড়াই দিব, তখন অটোমেটিক্যালি প্রোডাক্টের সাপ্লাই বেড়ে যায়, অর্থাৎ সাপ্লাইটা আপ হয়ে যায়। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তার আগে আবার বুঝিয়ে যে ইনপুট প্রাইস যদি কম হয়, মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা এগুলোর দাম যদি কম হয়, অর্থাৎ আপনার র মেটেরিয়ালস বা ল্যান্ড বা লেবার, এগুলোর দাম যদি কম হয়, তার মানে প্রোডাক্টটা তৈরি করতে আপনার কম খরচ হচ্ছে। প্রোডাক্টটা তৈরি করতে কম খরচ হলে প্রোডাক্টটা সাধারণত আমরা দাম কম ধরি। কম দাম ধরলে আমরা বেশি ডিমান্ড করি, অ্যাজ এ কনজিউমার বেশি ডিমান্ড করলে প্রোডাক্টের সাপ্লাই পায়। তো শর্টকাটে বললে, ইনপুট প্রাইস যখন কম হয়, সাপ্লাই বেড়ে যায়। যেমন আমাদের দেশে দেখবেন যে রেডিমেড গার্মেন্টস আর এন জি সেক্টরের সাপ্লাই অনেক বেশি। কারণ কি? কারণ রেডিমেড গার্মেন্টস সেক্টরে যে ম্যাটেরিয়ালস গুলো লাগে, লাইক লেবার, দেন আপনার কটন, এগুলো আমাদের দেশের প্রাইস অনেক কম। So আমাদের দেশে ইনপুট প্রাইস কম। যখন ইনপুট প্রাইস কম, তখন এগুলো তৈরি করার খরচ কম, কস্ট অফ প্রোডাকশন কম। এই কারণে আমরা বেশ কম দামে প্রোডাক্ট গুলো সাপ্লাই। এবং দেখুন আমাদের দেশে কিন্তু আমরা খুব কম দামে পোশাক কিনি, যেন পোশাকের ডিমান্ডও বেশি। যেহেতু ডিমান্ড বেশি, সাপ্লাইটা অটোমেটিক্যালি হাই হয়ে যায়। আর কি ধরেন ম্যাডাম উল্টো যদি হয়, যেমন ধরেন কম্পিউটার মার্কেটের ক্ষেত্রে বলতে পারি, বাংলাদেশে কম্পিউটার টেকনোলজি তেমন একটা নাই। তো ইনপুট প্রাইস অনেক বেশি। ইনপুট প্রাইস অনেক বেশি থাকার কারণে কম্পিউটার তৈরি করার দামও বেশি, তো কস্ট অফ প্রোডাকশনও বেশ হাই। কস্ট অফ প্রোডাকশন যখন বেশি হাই হয়, তখন কম্পিউটারের দামও বেশ বেশি পড়ে। তো আমরা কিন্তু তেমন একটা ল্যাপটপ বা এগুলো এক্সারসাইজ কম কিনি। তো আমাদের সাপ্লাইটা কিন্তু এখানে বেশ ডাউন, অর্থাৎ ইনপুট প্রাইস বাড়ার কারণে আমরা এখানে সাপ্লাইটা কমাই দিচ্ছি। তো মেইন কথা, ইনপুট প্রাইস বাড়ে, তৈরি করার খরচ বাড়ে, তখন সাপ্লাই কমে যায়। উল্টো যদি যে ইনপুট প্রাইস কমলে তৈরি করার খরচ কমে, তখন সাপ্লাইটা বেড়ে যায়। টেকনোলজি আর ইনপুট প্রাইস সিমিলার জিনিস। টেকনোলজি বলতে এখানে কস্ট মানে মানে ইনপুটই বোঝাচ্ছে, অর্থাৎ ওই যে পড়ার সময় হয়তো খেয়াল করেছিলেন যে ল্যান্ড, লেবার, ক্যাপিটালের সাথে আরেকটা বিষয়কে আমরা অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে টেকনোলজি। যদি টেকনোলজি ভালো থাকে, তাহলে এই একই জিনিস, এই ইনপুট প্রাইসের জায়গায় জাস্ট টেকনোলজি চিন্তা করেন। তো যদি টেকনোলজি আপ বললে তো কোনো কথা নেই, যদি আমার টেকনোলজি, আমি শর্টকাটে লিখলাম টেক, লিখলাম জাস্ট। টেকনোলজি আপ বলতে বোঝাচ্ছে টেকনোলজিটা হচ্ছে লো কস্টিং। তো লো কস্টিং টেকনোলজি যদি ধরেন, না, টেকনোলজি অনেক হাই কস্টিং, তো টেকনোলজি যদি হাই কস্টিং হয়, আমার প্রোডাকশন খরচ বাড়ছে, প্রোডাকশন খরচ বাড়লে অটোমেটিকলি সাপ্লাই কমে যাবে। টেকনোলজি যদি লো কস্টিং হয়, তখন হচ্ছে গিয়ে আমার মানে লো কস্টিং হলে আমার যেটা হবে যে আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, মানে তৈরি করার খরচ কমবে, এবং তখন আমার আবার সাপ্লাই কিন্তু বেড়ে যাবে। যেমন আমি বাংলাদেশের বেসিসে যদি এক্সাম্পল দিই, দেখবেন যে বাংলাদেশে এগ্রি প্রোডাক্ট অনেক বেশি অ্যাভেলেবল, সাপ্লাই অনেক বেশি। কারণ কি? কারণ বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরের যে টেকনোলজি, সেটা খুব ডেভেলপ। তো টেকনোলজিটা খুব লো কস্টে পাওয়া যাচ্ছে, খরচ তৈরি করতে কম হচ্ছে, এবং তখন আমাদের সাপ্লাই বেড়ে যাচ্ছে। আচ্ছা, একইভাবে আমরা যদি এরপরে যে পয়েন্টটা আছে, এক্সপেকটেশন। আগে ছিল ডিমান্ডের ক্ষেত্রে এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, এখানেও এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস। কিন্তু এখানে এক্সপেকটেশনটা হচ্ছে কি যে আপনার, এখানে এক্সপেকটেশনটা হচ্ছে যে আমার জাস্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে চিন্তা করবো। একইভাবে যদি আমি চিন্তা করি যে ফিউচারে
এক্সপেক্টেড ফিউচার প্রাইস হবে, এটা আমি একটু লিখে নিচ্ছি, দাঁড়ান। এক্সপেক্টেড ফিউচার প্রাইস কোনো কারণে আমার বেড়ে যাবে, এরকম একটা রিজন যদি হয়, আমার যদি এক্সপেক্টেড ফিউচার প্রাইস বাড়ে, তাহলে সাপ্লাই মানে ভবিষ্যতে একটা প্রোডাক্টের দাম বাড়বে। তাহলে আমি বর্তমানে সাপ্লাইটা কি করা উচিত দেখি, আপনারা একটু বলেন তো দেখি বুঝেন কিনা। ভবিষ্যতে ধরেন একটা প্রোডাক্টের দাম বাড়বে, ভবিষ্যতে চালের দাম বেড়ে যাবে, তাহলে আপনি এখন সাপ্লাই দেন, আপনি বর্তমানে সাপ্লাই বাড়াবেন না কমাবেন? ম্যাম কমাই দিব। কমায় দিব। ওয়াও, ভালো বুঝছেন, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। জি। তো বর্তমানে আমরা যখন সাপ্লাই কমাই দিব, কারণ আমি জানি ভবিষ্যতে দাম বাড়বে, ওই যে স্টক করার মতো। আমি জানি তেলের দাম বাড়বে, আমি এখন তেল বিক্রি করবো না, সাপ্লাই কমাই দিব, তো আমি প্রেজেন্টে দাম কমাই দিব। আবার এই যে যখন রোজার মাসে, এখন দেখবেন যে বাজারে কিন্তু প্রোডাক্টের কোনো কোনো কমতি নেই, কারণ আমরা কি জানি রোজার পরে প্রোডাক্টের দাম কি সব কমে যাবে না। তো প্রেজেন্ট টাইমে যা দেখেন তেলের বাজারে প্রচুর তেল আছে, প্রেজেন্ট টাইমে কিন্তু সাপ্লাই বেশ বেশি। আপনার প্রফিট হচ্ছে কি হচ্ছে না এটা ফ্যাক্ট না, কিন্তু আমরা এইভাবে চিন্তা করছি, এটাই হচ্ছে এক্সপেকটেশন। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা, এটা আর লিখলাম না, ওটা আপনারা পারবেনই, সাপ্লায়ার, নাম্বার অফ সাপ্লায়ার ইন দা মার্কেট। ওই একই ভাবে আপনি বলবেন যে ম্যাডাম তাহলে এত কিছু যেহেতু আছে, তাহলে তো আমাদের দেশে মানে প্রোডাক্টের দামও বাড়ার কথা না, মার্কেটটা খুব সুন্দর ভাবে ঘটার কথা। তারপরে কেন এত সিন্ডিকেট বা কেন এত হচ্ছে গিয়ে মানে মার্কেটে এত অরাজকতা, হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে যায়, চিনির দাম বাড়ে, আহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে কেন? রিজনটা হচ্ছে এই নাম্বার অফ সেলার। বাংলাদেশে আনফরচুনেটলি নাম্বার অফ সেলার ইজ রিয়েলি হাই, অনেক বেশি হাই। তো দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে মার্কেটে যখন সেলার বেশি থাকে, অটোমেটিক্যালি সাপ্লাই বাড়বে, সেলার কমলে সাপ্লাই কমবে। তো সেলার বেশি থাকলে যেটা হয় তাদের কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, তো তখন এই মার্কেটে এরকম ইনইকুয়ালিটিসটা দেখা দেয়। কারণ আমি যদি বাংলাদেশের কথাই বলি, ধরেন 18 কোটি মানুষই যদি আমরা ধরে নিলাম যে এনারা সবাই সেলার, তাহলে 18 কোটি মানুষই যদি সেলার হয়, তাহলে চিন্তা করেন বাংলাদেশে প্রায় 18 কোটি আইটেম সেল হচ্ছে। আর আমি যদি মালদ্বীপসের সাথে কম্পেয়ার করি, মালদ্বীপসে কি ওখানে 5 কোটি মানুষ, ওরা যদি 5 কোটি সেলার হয়, তাহলে ওদের 5 কোটি সেল হচ্ছে। তাহলে ডেফিনেটলি বাংলাদেশের মার্কেট সাইজটা বলছে, বাংলাদেশের সাপ্লাইটা বেড়ে যায়। তো দ্যাটস ইট, আজকে আমরা এতটুকুই পড়বো। সো ডিমান্ড আর সাপ্লাই বিষয়টা যেটা একই রকম প্রশ্ন হয়, তো সাপ্লাই থেকেও প্রশ্ন করতে হবে ল অফ সাপ্লাই কি, সাপ্লাই কার্ভ কি, অথবা হচ্ছে কি শিফট ইন সাপ্লাই, এবং তখন স্পেসিফিক রিজন ধরে বলছে। আমি বললাম যে বাজারে ইফ দ্য নাম্বার অফ সেলার ইনক্রিজ ইন এ মার্কেট, হোয়াট হ্যাপেন ইন দ্য সাপ্লাই, তখন আপনি বলবেন যে নাম্বার অফ সেলার বাড়লে সাপ্লাই কমে বা বাড়ে, এইভাবে আমরা বলবো। কিন্তু যেহেতু আমরা এখানে ছবিটা আঁকলাম, ছবিটা অবশ্যই এঁকে ফেলবো। আচ্ছা, একটা কথা লাস্ট, একজন আমাকে প্রশ্ন করছেন যে ম্যাডাম দুইটা কার্ভ দেখতে দুই রকম, তাহলে আমরা আসলে মিলবো কোথায়, এরকম একটা চ্যাট বক্সে আছে, মিলবো কোথায় বলা, বলছে দুইটা কার্ভ কেন দুই রকম। এটা দিয়ে লাস্ট শেষ করে একটা স্লাইডে আছে, স্লাইডে চলে যাই। তো আপনাদের কাছে মনে হলো যে আর জাস্ট 1 মিনিট এর মধ্যে শেষ করে দেবো। তো আপনাদের কাছে একটা জিনিস মনে হলো না যে দেখেন ডিমান্ড কার্ভটা কি ছিল এরকম ডাউনওয়ার্ড স্লোপিং, আর সাপ্লাই কার্ভটা কি ছিল এরকম আপওয়ার্ড স্লোপিং, তাই না? তো মার্কেটে আসলে আমরা কোথায় যাই, কারণ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়লে আমরা ডিমান্ড কমাই, তো সাপ্লাইয়ের ক্ষেত্রে উল্টা, দাম বাড়লে উল্টা আমরা সাপ্লাই বাড়াই দিই, তাহলে মার্কেট তো আসলে ব্যালেন্স থাকার কথা। বেসিকলি এখানে মার্কেটটা কাজ করে হচ্ছে এই পয়েন্টে, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম। তো আমরা কি করি সেটা হচ্ছে যে কোনো কারণে যদি সাপ্লাই কার্ভকে এবং অ্যাজ ইট ইজ যেতে দিই, এবং ডিমান্ড কার্ভকেও যদি এরকম অ্যাজ ইট ইজ যেতে দিই, একটা পয়েন্টে তারা ইকুয়াল হয়ে যায়, মানে একটা পয়েন্টে দেখেন এখানে একটা পয়েন্টে তারা পাস করে গেছে, এই পয়েন্টটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম, অর ইন বাংলা এটাকে বলে ব্যালেন্সিং পয়েন্ট, সাম্যাবস্থা। তো এই ইকুইলিব্রিয়াম থেকে মজার বিষয় যে কোয়ান্টিটিটা পাই এটাই হচ্ছে মার্কেট কোয়ান্টিটি, এবং ইকুইলিব্রিয়াম থেকে যে প্রাইসটা পাওয়া যায় এটাই হচ্ছে মার্কেট প্রাইস। অর্থাৎ মার্কেটে যে দামে আমরা প্রোডাক্টটা কিনি এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এবং এই ইকুইলিব্রিয়ামে সাপ্লাই এবং ডিমান্ড সমান থাকে। অর্থাৎ আজকে যদি আপনি বাজারে যে কথার কথা 40 টাকা কেজিতে রাইস কিনে নিয়ে আসেন, হুইচ মিনস বাজারে হয়তো 10 কেজি চালের সাপ্লাই আছে, 10 কেজি চাল সাপ্লায়াররা 40 টাকায় সেল করতে ইন্টারেস্টেড, এবং এজ এ বায়ার আপনি ঠিক 10 কেজি চালই কিনবেন যেটা 40 টাকা দ্বারা আপনি কিনতে চান। অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটি ফর বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই উইল বি ইকুয়াল হিয়ার।
কারণে আমরা এই প্রাইসে বা এই কোয়ান্টিটিতে আমরা এখান থেকে কিনি। তো ইকুইলিব্রিয়াম হচ্ছে ব্যালেন্স। জাস্ট যদি কিচ্ছু না মনে থাকে তাহলে মনে রাখবেন যে এখানে ডিমান্ড এবং সাপ্লাইটা আমার সমান হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কি ইকুইলিব্রিয়াম প্রাইস বা কোয়ান্টিটি। এখান থেকে প্রশ্ন আমি করি হচ্ছে কি মেইনলি বলে দিচ্ছিলাম পড়ানোর সময় যে ছোট ছোট প্রশ্ন বা একটা সেমি ব্রড প্রশ্ন যেটা হচ্ছে ডিমান্ড বা সাপ্লাই থেকে করে থাকি। তো সেই ক্ষেত্রে ওই যে বলেই তো দিলাম কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম। আর কালকে আমরা আরেকটা মেকআপ ক্লাস নিব, সেখানে আমরা যদি আমি ইয়া নিয়ে কথা বলে দিয়েছিলাম, প্লিজ কি নিয়ে কথা বলছিলাম, কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম। তারপর আমি চেষ্টা করি যে কালকে ক্লাসে যদি আমরা একটু সময় পাই আমি আরেকবার কোশ্চেন প্যাটার্নে আলোচনা। এই মসজিদে যে তারাবির নামাজ পড়েন কয়েকজন, একটু হ্যান্ড রেজ করেন তো একটু দেখি। সত্যি কথা বলো, মিথ্যা বলা দরকার নেই। ম্যাম আমি পড়ি এলাকার মসজিদে ম্যাম, বাইরে আসছি আজকে 8টায় জামাত ধরতে ক্লাসের জন্য। ঠিক আছে, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। আমি হচ্ছে 28 তারিখে আমাদের যে ক্লাসটা ছিল ওটার মেকআপ ক্লাসটা নিচ্ছি। আর একটা ক্লাস সেকশনে শেষ হয়ে যাওয়ার পরে যেটা হবে যে অনেকেই পড়েন, থ্যাংক ইউ, খুব ভালো, দেখে খুব ভালো লাগলো। আর যদি আপনার অ্যাটেন্ডেন্স কোনো কারণে মিস হয়ে যায় আপনি কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে কি হ্যান্ড রেজ করবেন, আমি যখন বলবো তখন এটা অ্যাডজাস্ট করে দেবো, ডোন্ট ওয়ারি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুনায়েদ, গাজী মাহফুজ, আনান শাফি ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। রেজাউল ইসলাম, সাদিয়া আক্তার রিয়া, সুকান্ত পোদ্দার। প্রেজেন্ট ম্যাম সাজ্জাদ হোসেন। এইভাবে হচ্ছে মাঝখানে বলবেন না, হ্যাঁ আমি আবার নিব লাস্টে, আপনার রোলটা অনেক আগে চলে গেছে। ইয়াসিন, আমি নিব, একটু ওয়েট করেন। ইয়াসিন ভুইয়া, প্রেজেন্ট ম্যাম। ইয়াসির আরাফাত, হাসান আহমেদ সৃজন। ইয়াসিন ভুইয়া আছে না ইয়াসির আরাফাত আছে? ম্যাম ইয়াসিন ভুইয়া। ইয়াসিন ভুইয়া আছে। হ্যাঁ। হাসান আহমেদ সৃজন, রাতুল, প্রেজেন্ট ম্যাম। ইফাজ, প্রেজেন্ট ম্যাম। ওমর ফারুক, ইয়েস ম্যাম। সুচি, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা খানম, প্রেজেন্ট ম্যাম। খাদিজা, প্রেজেন্ট ম্যাম। নায়না, প্রেজেন্ট ম্যাম। সামি, ইয়েস ম্যাম। দুর্জয়, ইয়েস ম্যাম। ওয়াসিউল বাড়ি, ইয়েস ম্যাম। আবির হোসেন অনিক, ইয়েস ম্যাম। ইফতেখার আহমেদ সামি, সুমাইয়া আক্তার, ইয়েস ম্যাম। সাজ্জাদ হোসেন, ইয়েস ম্যাম। ফারিহা, প্রেজেন্ট ম্যাম। নিসা, নিসা, সোহান, জুবায়ের আবেদিন, মুরাদুল্লাহ ভুইয়া, ইয়েস ম্যাম। সাজিদ, প্রেজেন্ট ম্যাম। সজন দেবনাথ, শাহাদাত হোসেন ফাহাদ, তাইরিন, শৈশব আলম, তাইরিম আছেন না? ম্যাম শৈশব। শৈশব আলম, ইয়েস ম্যাম। রিফাত সুলতানা, আব্দুল্লাহ আল নাসিম, প্রেজেন্ট মিস। আব্দুল্লাহ আল নাসিম, সায়েদ রায়ান হক, সায়েদ রায়ান হক, তারিক হাসান, Yes, ma'am. সিফাত, কামরুল হাসান সিফাত, হামিদা বিনতে হারুন, প্রেজেন্ট মিস। পারভেজ আলম, প্রেজেন্ট ম্যাম। তাহমিদ, ইয়েস ম্যাম। আবু ইফরাহিম ভুইয়া, সাইফুর রহমান সিয়াম, Yes, ma'am. মাহিবুর রহমান, ইয়েস ম্যাম। এথেনা, সাইবা আক্তার, প্রেজেন্ট ম্যাম। তানভীর, ফাইজা নাহরিন চৌধুরী,
অরিনা মল্লিক। Yes, ma'am. আচ্ছা, B1 সেকশনে কারো যদি অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায় একটু কষ্ট করে হ্যান্ড রেজ করেন, আর B1 এর বাকিরা লিভ নিতে পারেন। B1 এ যারা অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন কষ্ট করে হ্যান্ড রেজ করেন। আব্দুল্লাহ তার আইডিটা বলেন। মিস 252006047 লাস্টে 47। আব্দুল্লাহ আল নাসিম দিয়েছে তো, এইভাবে ক্রস চেক Ma'am, করার জন্য 40 দিয়ে না। ঈসা আপনার আইডিটা বলেন। 5229. ঈসা আমি শুনতে পাচ্ছি না। Ma'am, 29. 29। আচ্ছা, তারপরে ম্যাম আলামিন, আইডি বলেন। ম্যাম লাস্টে 6033 33 ম্যাম। 33 33 আচ্ছা, নেক্সট। ম্যাম 006081। নেক্সট সজন দেবনাথ তাতাটা মনে হয় দিয়েছে, তারপর আইডিটা বলেন। ম্যাম 40 লাস্টে। 40 সজন দেবনাথ অ্যাবসেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আর কেউ আছেন B1 সেকশনে? আচ্ছা, তাহলে B1 লিভ নিয়ে নিতে পারেন আপনারা। নিচে আপনি হ্যান্ডস ডাউন করেন, আপনি লিভ নিতে পারেন চাইলে। আচ্ছা, আমি হচ্ছে B2 এখন অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। মুর্শিদুর রহমান, খোরশেদ আলম, প্রেজেন্ট ম্যাম। জাবিদ হাসান, ওমর ফারুক, প্রেজেন্ট ম্যাম। তালহা ইসলাম, রিমা, মাহজাবিন বিনতে আতিক, জান্নাতুল ফেরদৌসি, আশফি, আমার কারেন্ট চলে গেছে। মাহিয়া আক্তার আশফির কারেন্ট চলে গেছে। আচ্ছা, সুমাইয়া আফরিন মিথিলা, Yes, ma'am. আল শাহরিয়ার নাইম, ইয়েস ম্যাম। সুবর্ণা, Yes, ma'am. ফকির আহমেদ, ইয়েস ম্যাম। সৌমিক, ইয়েস ম্যাম। সাইমা, Yes, ma'am. মারজান, Present, miss. ইশতিয়াক আহমেদ, প্রেজেন্ট ম্যাম। মারিয়া ইসলাম, মোহাম্মদ হৃদয়, নোহাল নাওয়ার। আচ্ছা, দেখেন Present, ma'am. ও আচ্ছা, আছে না, তিনি চ্যাট বক্সে লিখেছিলেন। আচ্ছা, শান্তানু, উনি চ্যাট বক্সে দিয়েছেন। ইশরাত জাহান মিম, Present, ma'am. ওমর ফারুক 252 ব্যাচ, রাকিবুল হাসান, ইয়েস ম্যাডাম। আফিফা ছিলেন, হিমেল, প্রেজেন্ট ম্যাম। ম্যাম ম্যাম হ্যাঁ দিয়েছে, ম্যাম আফিফা আফিফা। হ্যাঁ জি দিয়েছে। ম্যাম। নাদিয়া আক্তার, Present, ma'am. সাইফ বিন মাহবুব, শান্ত, শহীদুল ইসলাম শান্ত, রাজু মিয়া, প্রেজেন্ট ম্যাম। সাজিয়া ইসলাম মুনা, এত সুন্দর, কই ম্যাডাম? প্রমি হাসান, ইয়েস ম্যাম। কে দেখি প্রমি, জোরে বলেন, Yes, শুনি ma'am. নাই। আদনান শিকদার, প্রেজেন্ট ম্যাম। মিথিলা আক্তার, মেহেদি হাসান, নাফি ইয়েস ম্যাম। ইয়া করেছেন, রেজিস্ট্রেশন করেছেন? জি ম্যাম করেছি। আপনাদের ব্যাচ থেকে তো কম কেন? ম্যাম সবারই তো বললাম করার জন্য, কেউ তো অনেক মানে আমি অনেকজনের বলছি পার্সোনালি, কিন্তু বলবেন তুমি মানে আগ্রহ কোনো জানা কি ম্যাম অনেকে ট্রান্সপোর্টের জন্য একটু ইস্যু দেখায়, মানে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টটা তো ইয়া করেছি,
মানে সেটা সব কি রুটে বলে? নাই আর কি, মানে অনেকজন একটু মেজর আছে, ওরা একটু ট্রান্সপোর্টটা নিয়ে একটু আর কি। ট্রান্সপোর্ট তো দেওয়া হচ্ছে, ম্যাম মানে কালকে পর্যন্ত ডেট আছে না? হ্যাঁ কালকে আজকে রাতের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেন যারা যারা করতে চাচ্ছে। আর কালকে ইউনিভার্সিটি যে বা যেখানে ওখানে পেমেন্টের হয়তো অপশন বোধহয় হয় করে ফেলেন, নাহলে আপনারা আমাকে লিস্টটা জানান যে কতজন করতে চাচ্ছেন, আমি মেন্টর দিয়ে আপনাদের লিস্টটা রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। ঠিক আছে। নুরুন নাহার, Present, ma'am. আবু বকর সিদ্দিক, জিসান, Present, ma'am. প্রথমা দেবনাথ, প্রথমা দেবনাথ, Present, ma'am. হৃদয়, আশিক ইমরান বাপ্পি, ইয়েস ম্যাম। তাহিয়াতুল মাওয়া। আচ্ছা, তারপরও B2 সেকশনের কারোর আছে যে অ্যাটেন্ডেন্স মিস হয়ে গিয়েছে, হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মুনা আপনারটা দিয়েছে, আপনি কতবার হ্যান্ড রেজ করবেন, কত কমেন্টও করেছেন, আপনারটা দিয়েছে তখন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স। রামাদানে আফটার ইফতার আসলেই ক্লাস করা ডিফিকাল্ট, তারপরেও আপনারা পেশেন্স দেখে এসে ক্লাস করেছেন। থ্যাংকস ফ্রম মাইসেলফ। ইনশাল্লাহ কালকে ম্যাম হ্যাঁ, বলেন। ম্যাম আমাদের সিটিটা হবে না হ্যাঁ, সিটিটা হবে হচ্ছে বুধবারে ইনশাল্লাহ। বুধবার আপনাদের বুধবারে? ক্লাস আছে। বুধবার ইন জি ম্যাম, পার্সন বুঝতে ক্লাসটাতে আমি সিটি নিব, আর কালকে ক্লাসটাতে আমরা লাস্ট হচ্ছে এটা আলোচনা করব ফাইনালের ওকে কোশ্চেন ম্যাম, কেমন কেমন হবে, মিডের সরি। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম।